লাশ নদীতে ফেলার আগে সেটা বাঁধা হয়েছিল একটা গাড়ির ভাঙা ইঞ্জিনের সঙ্গে, যেন লাশ সহজে ভেসে না ওঠে। পুলিশ লাশ উদ্ধার করার পর সেই নদীতে আরো তল্লাশি চালায়। ঠিক 2 দিন পরেই সেই নদী থেকে আরেকটা লাশ পাওয়া যায়। মেয়েটির নাম ক্যারেন। তাকেও একইভাবে শ্বাসরোধ করে মেরে নদীতে ফেলে দেওয়া হয়। পুলিশের কাছে তার নিখোঁজ হওয়ার খবর এসেছিল 27 মার্চ 1969-এ। জেরোমে হেনরি ব্রুডলস ওরফে জেরি 1939 সালের 31শে জানুয়ারি সাউথ ডেকোটার একটি শহর ওয়েবস্টারে তার জন্ম। তার বাবা ছিলেন একজন কৃষক। জন্মের প্রায় 2 বছর পর তার বাবার আর্থিক অবস্থার অবনতি দেখা দেয়, আর তখনই তার বাবা তাদের পুরো পরিবারকে নিয়ে ওয়েবস্টার থেকে পোর্টল্যান্ডের ওরেগনে চলে আসে ভালো কোনো চাকরির কিংবা ব্যবসার আশায়। কিন্তু তার বাবা যেন কোনো শহরেই কোনো চাকরিতে ঠিক সুবিধা করতে পারছিল না। তাই এক শহর থেকে অন্য শহরে, আবার কখনো কখনো গ্রামে বারবার এভাবেই থাকার জায়গা বদল হতে থাকে তাদের। অস্থিতিশীলতায় চলতে থাকে তাদের জীবন, আর এর ফলে জেরির পড়ালেখাও ভালোভাবে হতো না। বারবার জায়গা বদল হওয়াতে তাকে বারবার স্কুল বদলাতে হতো। তাই ছোটবেলায় তার কোনো বন্ধুও ছিল না। অন্যদিকে তার মা এলিয়েন তার বড় ছেলে ল্যারিকেই বেশি ভালোবাসত। সবকিছুতে সে শুধু তার বড় ছেলের ব্যাপারে বেশি যত্নশীল ছিল। ছোট ছেলে জেরির দিকে যেন তার খেয়ালই থাকতো না। আর তার বাবা তো সারাদিন ব্যস্ত থাকতো চাকরি নিয়ে। তাই বলতে গেলে একাকিত্বেই কাটে তার শৈশব। আসলে জেরির মায়ের খুব ইচ্ছা ছিল তার দ্বিতীয় সন্তানটি হবে একটি মেয়ে, কিন্তু সব আশা নিরাশ করে দিয়ে তার দ্বিতীয় সন্তানটিও হলো ছেলে। এই নিয়ে তার মনে এক ধরনের ক্ষোভ ছিল, যার প্রভাব পড়তো জেরির উপরে। ছোটখাটো একটা কিছু হলেই জেরির উপর শারীরিক নির্যাতন চালাতো, খুব নির্মমভাবে পেটাতো তাকে। জেরির বয়স যখন 5 বছর, তখন একদিন বাইরে খেলতে খেলতে সে ময়লা ফেলার একটা জায়গায় চলে যায়। সেখানে সে অন্য সব ময়লার সাথে দেখতে পায় মেয়েদের একজোড়া লেদারের হিল জুতা, যেটা তার খুব পছন্দ হয়। সে সেটা সেখান থেকে তুলে নেয়, তারপর একটু পরিষ্কার করে পায়ে দিয়ে বাসায় চলে আসে। পুরো বাসা ঘুরে বেড়াতে থাকে সেই জুতো জোড়া পায়ে দিয়ে। কিছুক্ষণ পর তার মা এটা লক্ষ্য করে। কোনো এক কারণে বিষয়টা তার পছন্দ হয় না। সে জেরিকে ধমক দিয়ে জুতো খুলতে বলে, আর তাকে প্রতিজ্ঞা করায় যে সে যেন আর কখনো এই জুতো না পরে। এক্ষুনি তাকে ময়লা ডাস্টবিনে গিয়ে জুতো ফেলে দিয়ে আসতে হবে। বাচ্চা মানুষ জেরি এর কারণ কিছুই বুঝতে পারে না। মাকে ছোটবেলা থেকে খুব ভয় পেত সে। মায়ের প্রতি ছিল তার প্রচন্ড ঘৃণা। তাই সে এক প্রকার জেদ করেই জুতোগুলো আর ফেলে দেয়, বরং লুকিয়ে রাখে। কিন্তু সেটা সে লুকিয়ে রাখতে পারে না তার মায়ের কাছ থেকে। একদিন ঘর পরিষ্কার করার সময় তার মা জুতোটা দেখে ফেলে। জেরি তার কথা না শুনে জুতো জোড়া রেখে দিয়েছে দেখে সে আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায়। জেরিকে ডেকে নিয়ে যায় তাদের বাসার সামনের খোলা জায়গায়। তারপর তাকে সেখানে দাঁড় করিয়ে রেখে তার সামনেই সেই জুতো জোড়া আগুনে পুড়িয়ে ফেলে তার মা। এই ঘটনা তার মনে খুব বাজেভাবে প্রভাব ফেলে। 1955 সালে, মানে জেরির বয়স যখন 16 বছর, তখন তাদের পাশের বাড়িতে একটি নতুন পরিবার এসে ওঠে। সেখানে সে তার সমবয়সী এক মেয়েকে দেখতে পায়। মেয়েটা দেখতে ভারী সুন্দর। তার ভালো লেগে যায় মেয়েটাকে। তাকে নিয়ে এক ধরনের ফ্যান্টাসি শুরু হয় জেরির। তারপর ঠিক সে লুকিয়ে লুকিয়ে সে মেয়েটিকে দেখত। যখন আশেপাশে কেউ থাকতো না, তখন সে পাশের বাড়ির ছাদে গিয়ে সে মেয়ের জামা কাপড় চুরি করত। এরকম কাজ সে প্রায় করতে থাকে। সেই মেয়েটি তার জামা চুরির কমপ্লেন করে পুলিশের কাছে। একদিন ভর দুপুরে জেরি সেই মেয়েটিকে ডেকে নিয়ে বলে সে জানে ওর জামা কি চুরি করেছে। এটা বলে গল্প করার ছলে সে মেয়েটিকে তার বাসায় নিয়ে যায়। সেদিন আবার তার বাসায় কেউ ছিল না। মেয়েটিকে তার রুমে বসিয়ে সে অন্য রুমে গিয়ে মুখে কালো মাস্ক পরে আর হাতে একটা ছুরি নিয়ে সে তার ঘরে ঢুকে। মেয়েটি তাকে চিনতে পারে না মাস্ক পরে থাকার কারণে। সে ছুরি দিয়ে মেয়েটিকে ভয় দেখায়। তারপর মেয়েটিকে বলে তার সামনে নগ্ন হতে। মেয়েটি কান্না শুরু করে দেয়। সে ছুরি দেখিয়ে আরো ভয় দেখায় তাকে। তারপর মেয়েটি নগ্ন হলে সে ক্যামেরায় মেয়েটির বেশ কিছু ছবি তুলে ঘর থেকে বেরিয়ে যায়। পরে সে মাস্ক খুলে আবার ঘরে ঢুকে মেয়েটিকে বলে অপরিচিত একজন এসে তাকে আটকে রেখেছিল। মাস্ক পরা ছেলেটা আসলে সে ছিল না। মেয়েটিও সেটা বিশ্বাস করে নেয় এবং আর কাউকে এই ব্যাপারে সে কিছু বলে না। কিন্তু এতে জেরির সাহস আরো বেড়ে যায়। তার কয়েক মাস পর সে একটা মেয়েকে তার গাড়িতে লিফট দেয়। মাঝ রাস্তায় সে গাড়ি থামিয়ে মেয়েটিকে তার জামা খুলতে বলে। মেয়েটি এতে কিছুতেই রাজি হয় না। জেরির সাথে রাগারাগি করে সে গাড়ি থেকে নেমে গেলে জেরিও তার পেছন পেছন গিয়ে তাকে মারতে শুরু করে। এলো পাথারে চড় আর ঘুষি মারতে থাকে সে।
ঠিক তখনই সেই রাস্তা দিয়ে আরেকটা গাড়ি যাচ্ছিল। গাড়ির চালক এই দৃশ্য দেখে পুলিশকে ফোন দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় জেরিকে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে সব স্বীকার করে নেয়। এরপর পুলিশ তার বাসায় তল্লাশি চালিয়ে আগের সেই জুতো জোড়া, মেয়েদের জামা, ক্যামেরায় পাশের বাড়ির মেয়ের নগ্ন ছবি সব খুঁজে পায়। পরবর্তীতে এসব বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা নিছক কৌতূহল বলে পুলিশ এটা নিয়ে আর তেমন মাথা ঘামায় না। এরপর 1959 সাল, জেরির বয়স তখন 20 বছর। পড়ালেখা শেষ করে সে আর্মি জয়েন করে, কিন্তু প্রায় 3 বছর আর্মিতে থাকার পর তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর সে আবার ওরেগনে ফিরে এসে তার মায়ের সাথে থাকতে শুরু করে। কিন্তু তার মা এই নিয়ে খুব খুশি ছিলেন না। নিজের ঘরে থাকতে না দিয়ে তার মা তাকে বাড়ির পেছনে গ্যারেজে থাকতে বলে। আর্মি থেকে বহিষ্কার হওয়ার পর মায়ের এরকম আচরণে জেরি মানসিকভাবে আরো ভেঙে পড়ে। একদিন দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় একটা মেয়েকে দেখে তার খুব ভালো লেগে যায়। সে মেয়েটার পিছু নেয়। মেয়েটা হেঁটে হেঁটে মোটামুটি একটা নির্জন রাস্তায় যাওয়ার পর সে পেছন থেকে মেয়েটির গলা চেপে ধরে। একসময় মেয়েটি জ্ঞান হারালে সে মেয়েটার জুতো নিয়ে পালিয়ে যায়। ছোটবেলায় মেয়েদের জুতোর বিষয়ে মায়ের কড়া নিষেধাজ্ঞা যেন তার মনে এক ধরনের অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিল। কিছুদিন পর সে সেখানকার একটি রেডিও স্টেশনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে শুরু করে। একদিন সে রেডিও স্টেশনের এক বন্ধু 17 বছর বয়সী রালফির সাথে তার ব্লাইন্ড ডেট ঠিক করে দেয়। এটা যেন জেরির জীবনের প্রথম ভালো কিছু ঘটার মতো। রালফি আর জেরির দেখা হয়। তাদের দুজনেরই দুজনকে ভালো লেগে যায়। শুরু হয় তাদের সম্পর্ক। সব মিলিয়ে তাদের ভালোই দিন কাটতে থাকে। জেরির প্রেমিকা অন্তঃসত্ত্বা হলে তার বাবা মা দুজনের বিয়ে দিয়ে দেয়। এই বিয়েতে তাদের কোনো অমত ছিল না। তারপর 1962 সালের বসন্তে তাদের বিয়ে হয়। রালফি আর জেরির সংসারটা ভালোভাবেই চলতে থাকে, সবকিছু স্বাভাবিক। কিন্তু তাদের বাড়ির নিচতলায় বা বেসমেন্টে যাওয়ার কড়া নিষেধ ছিল রালফি আর তাদের সন্তানের। জেরির আদেশ কিছুতেই যেন কেউ সেখানে না যায়। সেটা তার ওয়ার্ক স্টেশন। সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত থাকা রালফি এটা নিয়ে কখনো দ্বিতীয় কোনো প্রশ্ন তোলেনি। কিছু বছর পরই তাদের ঘরে রালফি আর জেরির দ্বিতীয় সন্তান জন্ম নেয়। সে ঘরটা আসলে ছিল জেরির এক্সরে রুম। সেখানে সে অন্য মেয়েদের ছবি প্রিন্ট করত। একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে বাসে একটি সুন্দরী তরুণীকে দেখতে পেল জেরি। তার খুব ভালো লেগে গেল মেয়েটিকে। মেয়েটি বাস থেকে নেমে গেলে সেও নেমে যায়। মেয়েটির পেছন পেছন সে তার বাড়ি পর্যন্ত যায়। বাড়ির বাইরে দাঁড়িয়ে সে মেয়েটির ঘুমিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। বাড়ির সব বাতি নিভিয়ে ঘুমিয়ে গেলে সে জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে সে মেয়েটির জামা চুরি করতে থাকে। শব্দ পেয়ে মেয়েটি ঘুম থেকে উঠে গেলে সে বিছানায় গিয়ে মেয়েটির সাথে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে সে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এদিকে জেরির ফ্যান্টাসি দিন দিন আরো বাড়তে থাকে। কিন্তু তার এইসব অদ্ভুত ফ্যান্টাসিতে তার স্ত্রী রালফি কোনো সাড়া দেয় না। কারণ জেরি ছিল সংসারের প্রতি খামখেয়ালি। তাই তার 2 সন্তানকে রালফির একাই সামলাতে হতো। জেরি তাদের বাড়ির নিচতলায় মানে তার ওয়ার্ক স্টেশনে নিজেই মেয়েদের জামা আর একজোড়া হিল জুতা পরে নিজের ছবি তুলত, যাকে বলে ক্রস ড্রেসিং এ যেন তার এক অদ্ভুত ধরনের অবসেশন। 1968 সালের 26শে জানুয়ারিতে 19 বছর বয়সী লিন্ডা স্লসন বাড়ি বাড়ি গিয়ে এনসাইক্লোপিডিয়া বিক্রি করছিল। তখন তার দেখা হয় জেরির সাথে। জেরি তাকে বলে যে সে এনসাইক্লোপিডিয়া কিনতে আগ্রহী। এটা বলে সে লিন্ডাকে তার রুমে নিয়ে যায়। লিন্ডা তার রুমে ঢোকা মাত্রই সে বড় ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। স্ত্রীকে কিছু টাকা দিয়ে আসে বাচ্চাদের নিয়ে বাইরে থেকে ঘুরে আসার জন্য। তারপর সে তার রুমে ফিরে আসে। এসে দেখে লিন্ডার মৃতদেহ পড়ে আছে মেঝেতে। সে সেই অবস্থাতেই ধর্ষণ করে তাকে। তবে ধর্ষণের আগে সে তাকে তার পছন্দের কিছু জামা পরিয়ে নেয়, আর তার সাথেই সে একজোড়া হিল জুতো, সেই সাথে কিছু ছবিও তুলে নেয়। আর সব শেষে সে লিন্ডার 2 পা কেটে রেখে দেয় তার রুমের ফ্রিজের ভেতর। রাতের বেলা মৃতদেহ তার গাড়িতে করে নিয়ে যায় একটা নদীর পাশে। তারপর মৃতদেহের সাথে তার কাছে থাকা নষ্ট গাড়ির ভাঙা ইঞ্জিন বেঁধে পানিতে ফেলে দেয়। তার পরদিন লিন্ডার পরিবার ওরেগন স্টেট পুলিশ স্টেশনে তার নিখোঁজ হবার রিপোর্ট করে। 1968 সালের 26শে নভেম্বর যে গাড়ি চালিয়ে অফিস থেকে বাসায় যাওয়ার পথে জ্যান হুইটনির গাড়ির সাথে তার গাড়ি ধাক্কা লাগে। তারা দুজনেই গাড়ি থেকে নেমে আসে।
জেরি দেখতে পায় তার সামনে সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে। জেরি বলে সে তার গাড়ি যতটুকু নষ্ট করেছে তা ঠিক করে দেবে, কিন্তু এর জন্য কিছু যন্ত্রপাতি লাগবে যা তার বাসায় আছে, সেখান থেকে তাকে নিয়ে আসতে হবে। তাই জ্যান হুইটনি ও জেরির সাথে গাড়িতে উঠে যন্ত্রপাতিগুলি নিয়ে আসার জন্য। জেরি তার বাড়ির সামনে গিয়ে গাড়ি থামিয়ে বাড়ির ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে এসে গাড়ির পেছনের সিটে জ্যান হুইটনির পাশে গিয়ে বসে। তারপর সে তার সাথে ধস্তাধস্তি করে এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপর সে লাশ নিয়ে যায় বাড়ির নিচতলায় তার রুমে। আগের বারের মতো এবারও একইভাবে ধর্ষণ করে তাকে। শুধু তাই না, জেরি সেই মৃতদেহ হুকে করে তার রুমে ঝুলিয়ে রাখে। টানা 5 দিন সেই লাশ তার রুমে থাকে এবং সে প্রতিদিনই একবার করে হলেও ধর্ষণ করত সেই মৃতদেহকে। জ্যান হুইটনির মৃতদেহকে সেভাবেই ছড়িয়ে রেখে সে তার স্ত্রী আর সন্তানদের নিয়ে একদিনের জন্য বাইরে চলে যায় ঘুরতে। এর মাঝে এক পুলিশ অফিসার তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জেরির বাড়ির সাথে ধাক্কা লাগায়। এতে জেরির রুমের দেয়ালের ফাটল ধরে। তারপর সেখানে পুলিশ গেলেও কেউ বাড়ির ভেতরে ঢুকেনি বা বাইরে থেকে জ্যান হুইটনির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়নি। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে জেরি ও তার পরিবার বাসায় চলে আসে দ্রুত, আর এসে জেরি সেই মৃতদেহ বস্তায় ভরে পানিতে ফেলে দেয়। 1969 সালের 27 মার্চ সে একটা ডিপার্টমেন্টাল স্টোরে পার্কিং গ্রাউন্ডে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। তার পরবর্তী শিকার ক্যারেন। ক্যারেন তার মার সাথে লাঞ্চ করবে বলে বের হয়েছিল সেদিন। রাস্তার একপাশে দাঁড়িয়ে তার মায়ের জন্য অপেক্ষা করছিল সে। ঠিক তখনই জেরি তার হাতে থাকা একটা খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ক্যারেনকে তার গাড়িতে তুলে নিয়ে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে তাকে শ্বাসরোধ করে মারে। কিন্তু মারার আগে তার সংগ্রহে থাকা মেয়েদের জামার হিল জুতো সে ক্যারেনকে পরিয়ে বেশ কিছু ছবি তুলে নেয়। আর মেরে ফেলার পর আবারও সে একইভাবে একাধিকবার ধর্ষণ। শুধু তাই না, এর চেয়েও জঘন্য একটা কাজ করে সে। এসবের একটা ট্রফি হিসেবে সে ক্যারেনের একটি ব্রেস্ট কেটে রেখে দেয়, আর ভোরের আলো ফুটবার আগে লাশ ফেলে দিয়ে আসে নদীতে। 21 এপ্রিল অর্থাৎ সর্বশেষ খুনের প্রায় 1 মাস পর আবার সে একই পার্কিং গ্রাউন্ডে জেরি অধীর আগ্রহে অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য। জায়গাটা খুব নির্জন হওয়াতে এটাই তার জন্য উপযুক্ত বলে মনে করে সে। কিছুক্ষণের মধ্যে একজন সুন্দরী তরুণীকে দেখতে পায় সে। গাড়িতে উঠে মেয়েটি চলে যেতে থাকে। জেরিও তার গাড়ি নিয়ে মেয়েটিকে ফলো করতে থাকে। মেয়েটি তার বাসায় পৌঁছে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। ঠিক সেই সময় জেরি ঝাঁপিয়ে পড়ে তার উপর। ভারী ইট বা পাথর দিয়ে তার মাথায় খুব জোরে আঘাত করে। মেয়েটি অজ্ঞান হয়ে যায়। আরেকবার মাথায় আঘাত করতে নেবে, আর ঠিক সেই সময় সে অন্য কারো পায়ের আওয়াজ শুনতে পায়। মেয়েটিকে সেখানে রেখে সবার নজর ফাঁকি দিয়ে জেরি পালিয়ে যায়, আর এদিকে প্রাণে বেঁচে যায় মেয়েটি। স্কুল পড়ুয়া 12 বছর বয়সী গ্লোরিয়া স্মিথ মেয়েটি স্কুল থেকে ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। জেরি ঠিক তখনই মেয়েটিকে তার হাতে থাকা নকল পিস্তল দিয়ে মুখ চেপে ধরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তার গাড়ির দিকে। আর ঠিক তখনই গ্লোরিয়ার এক পরিচিত আন্টি তাদের দেখে ফেলে আর চিৎকার শুরু করে। জেরি মেয়েটিকে সেখানে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরপর 2টা শিকার হাতছাড়া হয়ে যায় জেরির। সে বুঝতে পারে শুধু নকল পিস্তল দিয়ে আর হবে না, এবার অন্য কিছু লাগবে। তাই সে এবার একটা নকল পুলিশ ব্যাজ কেনে। জেরি হন্যে হয়ে খুঁজছে একটা শিকার, যে করেই হোক তাকে পেতেই হবে। পোর্টল্যান্ডের লয়েল সেন্টার মলে সে 22 বছর বয়সী লিন্ডা সেলকে দেখতে পায় একটা দোকান থেকে কিছু জিনিস চুরি করে বের হয়ে যেতে। সে তার কাছে গিয়ে নগর পুলিশের ব্যাজ দেখিয়ে বলে সে সেখানকার সিকিউরিটি অফিসার। চুরির অপরাধে তাকে তার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। লিন্ডা জেরির কথা বিশ্বাস করে তার গাড়িতে উঠে পড়ে, কিন্তু সেই গাড়ি তাদের পুলিশ স্টেশনে না নিয়ে যায় জেরির গ্যারেজে। লিন্ডাকে সে জোর করে তার রুমে নিয়ে যায়। সেখানে তাকে বেঁধে নগ্ন করে তার বেশ কিছু ছবি তোলে। এরপর ধর্ষণ আর তারপর শ্বাসরোধ করে মেরে ফেলে তাকে। আবার সে একইভাবে তার কাছে থাকা নষ্ট গাড়ির ভাঙা ইঞ্জিনের সাথে লাশ বেঁধে নদীর পানিতে ফেলে দেয়। এদিকে 1968 সালের জানুয়ারি থেকে শুরু করে 1969 সালের এপ্রিল পর্যন্ত সেই 4 জন মেয়ে নিখোঁজ হয়। পুলিশ এ নিয়ে বেশ চিন্তিত ছিল। এইভাবে নিখোঁজ হওয়ার কোনো উত্তরই খুঁজে পাচ্ছিল না তারা এটাও নিশ্চিত করতে পারছিল না যে এই 4 জন নিখোঁজ মেয়ে কি জীবিত আছে নাকি মৃত। তবে 1969 সালের 10ই মে বদলে দেয় সব কিছু। 10ই মে 1969 সাল অন্য সব দিনের মতোই জেলেরা লং টম রিভারে মাছ ধরতে গিয়ে দেখে সেখানে ভাসছে একটা মেয়ের লাশ। আবার 2 দিন পর পাওয়া যায় আরেকটি লাশ।
লাশ পড়ে খবর ছড়িয়ে পড়ে পুরো শহরে। অন্যদিকে জেরি একদম নিশ্চিন্ত ছিল যে লাশ থেকে পাওয়া কোনো কিছুই তাকে পুলিশের কাছে সন্দেহজনক করে তুলবে না। লাশ যেভাবে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা সাধারণ মানুষের বাঁধনের মতন না। সাধারণত ইলেকট্রিশিয়ানরা তারে এভাবে বাঁধন দিয়ে থাকে। ব্যাপারটা পুলিশদের নজরে আসে। পুলিশদের সন্দেহভাজন তালিকায় চলে আসে যে খুনি একজন ইলেকট্রিশিয়ান হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে পুলিশ সেই এলাকার সব মেয়েদের জিজ্ঞাসাবাদ করে যে তাদের কেউ হামলা বা অপহরণ ধরনের অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। এর মধ্যে একজন মেয়ে পুলিশকে জানায় যে বেশ কয়েক মাস আগে একটা লোক তাকে ডেকে বলেছিল যে সে শহরে নতুন এসেছে, তার একজন রুমমেট লাগবে, তাই সে যদি চায় তাহলে তাকে তার বাড়ি নিয়ে গিয়ে রুম দেখাবে। ঘটনাটা মেয়েটির কাছে খুব সন্দেহজনক মনে হয়েছিল, কারণ রাস্তায় দাঁড়িয়ে কেউ এভাবে রুমমেট খোঁজে না, তাই সে মানা করে দেয়। মেয়েটির কাছ থেকে ঘটনা শোনার পর পুলিশ জেরম হেনরি জেরির উপর ব্যাকগ্রাউন্ড চেক চালায়। সেখান থেকে তারা জানতে পায় যে জেরি তার টিনেজে 2টা মেয়ের উপর হামলা করেছিল। এটা জানার পর পুলিশের সন্দেহ শুরু হয়। তারা জেরির বাসায় যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে গিয়ে জেরির রুমে তারা একই দড়ি দেখতে পায় যেটা দিয়ে সেই লাশগুলো বাঁধা ছিল। পুলিশের সন্দেহ আরো বাড়তে থাকে। পুলিশ তাকে জিজ্ঞাসা করলে সে পুলিশদের সেই দড়ি থেকে কিছু অংশ নিজে কেটে দিয়ে দেয় পরীক্ষা করার জন্য। অন্যদিকে পুলিশ চলে যাওয়ার পর জেরির সাথে সাথে একজন উকিলের সাথে কথা বলে। সে তাকে বলে যে এই ঘটনায় তার কোনো হস্তক্ষেপ নেই। পুলিশ জেরির গাড়ি সার্চ করে ওয়ারেন্ট নিয়ে আবার আসে তার পাশে, কিন্তু তারা গিয়ে দেখে তার গাড়ি পুরোটাই ভেজা। গাড়িতে কি হয়েছে জিজ্ঞাসা করলে জেরি বলে তার ছেলে গাড়ির জানালা খোলা রেখেছিল, তাই গাড়ি ধুলো বালিতে ভরে গিয়েছিল, এই জন্য তাকে গাড়ি ওয়াশ করিয়ে আনতে হয়েছে। সেদিনের মতো পুলিশ চলে যায়। 1969 সালের 30 মেতে পুলিশ জেরি আর তার স্ত্রীকে কানাডার বর্ডার পার করতে দেখে। পুলিশের বুঝতে আর কিছু বাকি থাকে না যে তারা পালাবার চেষ্টায় আছে। পুলিশ তাদের ফলো করতে থাকে। বর্ডার থেকে 120 মাইল পার হবার পর গাড়ি থামিয়ে ফেলে। পুলিশ গাড়ির দিকে এগিয়ে যায় তাদের আটক করার জন্য। গিয়ে দেখে জেরি পেছনের সিটে কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে আছে। পুলিশ তাদের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ স্টেশনে। সেখানে নিয়ে যাওয়ার পর জেরি তার উকিলকে ফোন দিয়ে আসতে বলে। উকিল ড্রেক পুলিশ স্টেশনে আসতেই জেরি তার কাছে একে একে সব খুনের দায় স্বীকার করে নেয়। তাকে সব ঘটনা খুলে বলে, কখন, কোথায়, কিভাবে, কেন সে এই খুনগুলো করেছে সব বলে তাকে। বলার সময় তার ভেতরে কোনো অনুশোচনা বোধ কাজ করছিল না, বরং সে বলছিল এসব করে নাকি তার অনেক ভালো লাগতো। মনে হতো তার মায়ের উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। কোর্টে সব স্বীকারোক্তি শোনার পর তার মানসিক অসুস্থতা বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। অবশেষে জেরির মতো এক পশু আটকা পড়ে আইনের খাঁচায়। মানসিক রোগী হোক বা কোনো সাধারণ মানুষ, এরকম ঘটনা কারোই কাম্য না। কুয়াশা X-Files চলছে কুয়াশা। এতক্ষণ ধরে শুনছিলেন X-Files এর সত্য ঘটনা, যার নাম ছিল দ্য লাস্ট কিলার, যেটা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, সময় হয়ে গেছে আমাদের মূল কুয়াশার গল্পে যাবার, অর্থাৎ যে গল্প বা যে এপিসোড শুনবার জন্য আপনারা অধীর আগ্রহ এতদিন ধরে অপেক্ষা করেছেন। প্রচুর SMS এসছে আমার কাছে, প্রচুর রিকোয়েস্ট, সব সময় সব অন্যান্য শো তো একই কথা যে আপু আমরা কবে শুনবো আবার নতুন এপিসোড। আজকে থেকে শুরু হয়ে গেল কুয়াশা নতুন এপিসোড। তো ইউটিউবে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে শুনতে পারবেন আজকের কুয়াশা শেষ হবার পর। যারা মিস করেন বা আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার বারবার শুনতে চান তারা। আর আজকের গল্পটির নাম জানিয়ে দিচ্ছি। আজকের গল্পের নাম হচ্ছে টুলেট, লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আসুন তাহলে শুরু করি টুলেটের প্রথম পর্ব। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, আর শুনছেন রেডিও 89.2 FM। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। তুমি কি আসবা নাকি আমি চলে যাব? আরে বাবা, আসতেছি তো, আর 5 মিনিট। 5 মিনিট করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে নোমান। আমার এসব ভালো লাগে না। আরে তুমি এমন হুটহাট করে ফোন করলেই তো চলে আসা যায় না। আসছি আমি, আর 1 কাপ চা খাও। সরি। কি নোমান, সব সময় এমন করতে হবে?
আরে নতুন একটা লিরিক লিখছিলাম। তুমি কিছু লিখতে বসলে আমি যে তোমাকে ডিস্টার্ব করি না সেটা তো তুমি ভালো করেই জানো। নিশ্চয়ই জরুরি কোনো দরকারই ডেকেছি। হ্যাঁ বুঝেছি, বলো এবার। নাও, কি এটা? খুলে দেখো ভিতরে কি আছে। এই অসময়ে আবার কিসের গিফট? ভেতরে মাকড়সাও থাকতে পারে। গিফট মানে যে ভালো কিছু হতে হবে এমন তো কোনো কথা নেই। হলুদ পাঞ্জাবি? তো নিজেকে রূপা ভাবা শুরু করলে কবে থেকে? যবে থেকে তুমি নিজেকেই হিমু ভাবা শুরু করেছো তবে থেকে। তা কি উপলক্ষে গিফট? বিয়ে উপলক্ষে। কার বিয়ে? আমার। মানে কি? মানে আমার বিয়ে। এটা অবশ্য গায়ে হলুদের জন্য। বিয়েতে লাল পাঞ্জাবি দেবো তোমাকে। আরে ভাই একটু আসতে বল, হজম করতে তো একটু সময় লাগে নাকি? 4 বছর যথেষ্ট সময় সবকিছু হজম করার জন্য। এর চেয়ে বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তো তোমাকে কবে থেকেই বলছি বাসায় জানিয়ে দাও আমাদের কথা, তুমি তো জানাতেই দিচ্ছ না। কি বলবো বাড়িতে? আমি একটা ছেলেকে ভালোবাসি, সে সারাদিন কবিতা লিখে বেড়ায় আর আমাকে ভালোবাসে। এই দুটা ছাড়া তার আর কোনো কাজ নাই। তুমিও সেই টিপিক্যাল প্রেমিকার মতো কথা বলা শুরু করলে রোদসী। অথচ তুমি তো বলেছিলে আমরা কখনো সংসার করব না, আমরা ঘর করব। আমাদের ঘরে গান থাকবে, সুর থাকবে, কবিতা থাকবে, ছবি থাকবে। আমি তো অস্বীকার করছি না, সেসব আমাদের বিয়ের পরের কথা বলেছি। আজ পর্যন্ত তোমার কবিতা লেখা কিংবা এসব নিয়ে আমি কখনো কিছু বলেছি? কিন্তু ফ্যামিলি তো আর সেসব বোঝে না। আর বাবা কিংবা মার বিষয়টা তো অন্য। তাদেরকে না হয় কিছু একটা বলে বোঝানো যায়, কিন্তু আমার বড় চাচার বিষয়টা তো তুমি জানোই। আমাদের ফ্যামিলির সব সিদ্ধান্ত সেই নেয়, সে কোনো দিন এটা মানবে না। তাহলে তাইলে আবার কি, আমি গেলাম। অন্তত বিয়ের গিফটটা নিয়ে ছাত্রামো করো না, ভালো একটা গিফট নিয়ে চলে এসো। হ্যালো। ওই শাড়িটা না, পাশেরটা বেশি মানাবে। কই তুমি? তোমার বিয়ের শপিং এ আমি আসবো না, এটা কোনো কথা হলো? পেছনে তাকাও। মানে কি এসবের? এইখানে কি করছো তুমি? আরে তোমাকে কোন রঙে বেশি মানায় সেটা আমার চেয়ে ভালো আর কে জানে বলো? আমি না থাকলে তো ভুল রঙের শাড়িতে তোমার বিয়ে হবে। সেসব নিয়ে তোমার না ভাবলেও চলবে। আমার শ্বশুর বাড়ির অনেক লোকজন আছে এখানে, দেখলে ঝামেলা হবে। ওই কালো শার্ট পরা গাধাটা কি তোমার বর? উল্টো পাল্টা কথা বলবো না তো রোমান। ও, তার মানে ঠিকই ধরেছি। না, বিষয়টা জমলো না। কোন বিষয়টা? এমন একটা গাধা বর বিয়ে করছো তুমি যে আমি একটু হিংসাও করতে পারতেছি না। এই দুঃখ রাখার জায়গাও নাই। তুমি যাবা এখান থেকে? না, আগে প্রমিস করো বিয়ের আগে আমার সাথে একবার দেখা করতে আসবা, কিছু লেনদেন বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন যাও। চলো। কোথায়? কি যেন হিসেব নিকেশ বাকি আছে বলেছিলে, চলো। একটু পর তো তোমার বিয়ে, সেসব হিসেব করার জন্য সময় দরকার ছিল। তুমি বড় দেরি করে ফেলেছো। থাক না হয় সেসব হিসেব। হিসেব থাকবে কেন? হিসেব তো করতেই হবে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চলো। গাড়ি দাঁড়িয়ে আছে মানে? আমি তো ঠিক বুঝতে পারছি না। মানে কি? পালাতে হলে গাড়ি তো একটা লাগেই। তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেললে ওই বলদটাকে বিয়ে করতে হবে। পালাবো? হাঁ করে দাঁড়িয়ে না থেকে একটু তাড়াতাড়ি চলো, না হলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আমাকে কেন জিজ্ঞেস করছো? বিয়ে বাড়ি থেকে ভাগায় নিয়ে আসছো তুমি। কোথায় নিয়ে যাবো তুমি ভালো জানো। আমি ভাগায় নিয়ে আসছি? নিয়ে আসো নাই? আচ্ছা ঠিক আছে, আমি ফেরত যাচ্ছি। না 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 না, ঠিক আছে, আমি নিয়ে এসেছি, কিন্তু আমার তো তেমন কোনো যাওয়ার জায়গা নেই। সেসবের আমি কি জানি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রোদসী আর নোমানের প্রেমটার চেয়েও তাদের বন্ধুত্বটা অনেক সুন্দর। রোদসী ভীষণ চটপটে মেয়ে, যতটা শান্ত নোমান ততটাই অশান্ত রোদসী। নোমান একেবারে খড়কুনি একটা ছেলে, ছোটবেলা থেকেই
বড় ভাবুক মন তার। বাইরের কোলাহল একেবারেই ভালো লাগে না। রোদসী তাকে মাঝে মাঝে টেনে পৃথিবীর কোলাহলে নিয়ে যায়। সেসব কোলাহলও এখন ভালো লাগে নোমানের। হয়তো সাথে রোদসী থাকে বলে। হঠাৎ করে রোদসীর বিয়ের খবরটা শোনাতে নোমানের পৃথিবী যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু মনে কোথাও যেন একটা অদ্ভুত বিশ্বাস ছিল, রোদসী তাকে কিছুতেই ছেড়ে যাবে না। আর হলোও তাই। রোদসীর বাবা শারীরিকভাবে সুস্থ না থাকায় কোনো চাকরি বাকরি করতো না। রোদসীর পরিবারের ভরণ পোষণ করত তার বড় চাচা। তাই বড় চাচার কথার বাইরে এক পাও যাওয়ার সামর্থ্যও কারো ছিল না। রোদসী পালিয়ে যাওয়ার পরে তাকে তন্ন তন্ন করে যখন খুঁজে বেড়াচ্ছে তার চাচা, তখন রোদসী তার নতুন সংসারে পা দিয়েছে নোমানের সাথে। কোনো ব্যবস্থা হলো? না। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি শরবত করে আনি, তারপর আমি তোমাকে একটা গুড নিউজ দিব। গুড নিউজ কিসের আবার? প্লিজ রোদসী, এই সময় নতুন কোনো সদস্যের খরচ এফোর্ড করতে পারবো না। উফ, মাথার মধ্যে সারাক্ষণ এসব ঘুরে না। তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর বলছি। আচ্ছা। নাও শরবত খেয়ে ঠান্ডা হও। গুড নিউজ না শোনা পর্যন্ত ঠান্ডা হওয়া যাচ্ছে না। আচ্ছা, মেলটা পড়ো। ওয়াও, ইউ গট ইট? ইয়েস, কোনো অফিস করতে হবে না, বাসায় বসে সব কাজ করতে পারবো। চারুকলায় বড় অ্যাডভান্টেজ বস। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই শুভকে খবরটা দিয়ে আসি। ও নাই বাসায়, বাইরে গেছে। আজকাল খুব ওর খোঁজ খবর নেওয়া হয় না? স্বামী সারাদিন বাইরে বাইরে চাকরির খোঁজ করে বেড়ায়, আর এই ফাঁকে এইসব। নোমান, কালকে একটা জায়গায় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার একটা বড় ভাই ওখানে কাজ করে। ওখানে মনে হয় কিছু একটা হয়ে যাবে। তোমার একটা ব্যবস্থা হলেই বাসা খুঁজতে বের হবো। অনেকদিন মানুষের বাসায় থাকলাম, আর ভালো লাগে না। সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বলো। এটা কি 2441139? না, রং নাম্বার। আরে বেলা বস, আগে শুনবে তো। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি। এখন আর কেউ আটকাতে পারবে না। আমি কি তাহলে রেডি হব? কিসের জন্য? বেতন তো অ্যাডভান্স দেয় নাই, ট্রিট দিতে পারবো না এখনই। আরে ধুর, কিসের ট্রিট? বাসা খুঁজতে বের হব। আরে বাবা, মাত্র অ্যাপয়েন্টমেন্ট পেলাম, আমাকে বাসায় আসতে দাও আগে। বাসায় আসো আর যাই করো, আজকে বাসা খুঁজতে বের হব। আচ্ছা ঠিক আছে বাবা, আসছি। বিয়ের পর নোমান তার এক বন্ধুর বাসায় রোদসীকে নিয়ে ওঠে। কিন্তু রোদসীর স্বপ্ন ছিল একটা নিজের ঘর, নিজের সংসার। নোমান বাসায় ফিরে দেখে রোদসী আগে থেকে একেবারে তৈরি হয়ে আছে। নোমান বাসায় ঢুকে ফ্রেশ হয়ে আসতে আসতে দুজনের বেতন মিলিয়ে কত টাকা বাড়ি ভাড়ার বাজেট রাখবে সব হিসেব করা শেষ রোদসীর। নাস্তা শেষ করে দুজন বেরিয়ে পড়লো বাড়ির খোঁজে। শত শত টুলেট, কোনো বাড়ির বারান্দা নেই, কোনো বাড়ির জানালা থেকে আকাশ দেখা যায় না, আবার কোনো বাড়ির বাড়িওয়ালা এতই খিটখিটে যে সে বাড়িতে থাকা তো দূরের কথা, আশেপাশের মুদির দোকানদাররাও তার উপর বিরক্ত। সেদিন তার বাড়ি খোঁজা হলো না। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লো দুজনে আবার। খুঁজতে খুঁজতে একটা টুলেট চোখে পড়লো তাদের। এত এত টুলেটের মধ্যে এটা চোখে পড়ার কারণ আছে। টুলেটে ফ্ল্যাট ভাড়া দিব টাইপের লেখার বদলে গোটা গোটা হাতের লেখা ছিল, নিজ হাতে গড়া মোড় কাঁচা ঘর খাসা। কিন্তু ঝামেলা একটাই, বাড়িটার ঠিকানা পুরান ঢাকায়। পুরান ঢাকা বেশি ঘিঞ্জি এলাকা, তাই সেদিকে বাসা ভাড়া নেওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না তাদের। তবুও কি যেন ভেবে নাম্বারটা টুকে ফোন করলো নোমান। হ্যালো হ্যালো, আমি। ঠিকানাটা লেখা আছে, এসে দেখে যান বাসা। জি বাড়ি ভাড়া নিতেই তো ফোন করেছেন নাকি? জি, মানে এত অবাক হওয়ার কিছু নাই, ভাড়াটিয়ারা ছাড়া আমাকে আর কেউ ফোন করে না। কখন আসবেন? জি, আপনার অসুবিধা না হলে আজকে আসি।
খুব তাড়া মনে হচ্ছে। নতুন বিয়ে করেছেন? মানে জি। ঠিক আছে, চলে আসুন। আমি বাড়ির বাইরে কোথাও যাই না, যে কোনো সময় আসলেই পাবেন। জি। কি বললো? গিয়ে বাড়ি দেখে আসতে বললো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলো। ভদ্রলোক বেশ অদ্ভুত। অদ্ভুত না হলে কেউ এমন টুলেট দেয়? তাও ঠিক। চলো আগে গিয়ে দেখে আসি কি অবস্থা। আরে বাবা, এটা পুরাই রাজপ্রাসাদের মিনিমাইজড ভার্সন। ঢাকার ভেতরে এখনো এমন বাড়ি আছে ভাবিনি তো। ভদ্রলোক মেইনটেনেন্সও চমৎকার করে রেখেছে, একেবারে চকচক করছে। কিন্তু গেটে তো তালা, ঢুকবো কোন দিক দিয়ে? সে তো আমাকে ফোনে বললো সে বাসায় থাকে। পাশের ওই টপটার নিচে চাবি আছে, নিয়ে উপরে চলে আসুন। হ্যাঁ জি জি। ঠিকই বলেছো, অদ্ভুত লোক। ওরে বাবা, এত উঁচু সিঁড়ি। আসুন, বসুন। থ্যাংক ইউ। আপনারা একটু বসুন, আমি চা নিয়ে আসছি। না না, ওসবের দরকার নেই। আমার আসলে চা খাবার খুব নেশা তো, নিজের জন্য বানাবোই, সাথে আরো 2 কাপ বানাতে খুব একটা ঝামেলা হবে না। বসুন। জি। নিন। থ্যাঙ্কস। বাড়ি পছন্দ হয়েছে আপনাদের? হ্যাঁ, কিন্তু কোন সাইডটা ভাড়া হবে ঠিক বুঝতে পারছি না। ওপরের তলায় 2টো ঘর আছে, আর চিলে কোঠায় 1টা ঘর। ও, 3টা ঘর ভাড়া হবে? না, ওই 3টা ঘরে আমি থাকি, এছাড়া পুরোটাতেই আপনারা থাকবেন, যেখানে ইচ্ছা হয়। এত বড় বাড়ি পুরোটা ভাড়া দিবে? অনেক টাকা তো। থাক। না, যত টাকা ভাবছেন অত টাকার দরকার নেই আমার। আমার নিজস্ব কিছু বিজনেস আছে, সেগুলো ভালো চলছে না, তাই বাড়ির মেইনটেনেন্স, ইলেকট্রিসিটি বিল আর আমার টুকটাক বাজার খরচটা দিলেই চলবে। সব মিলিয়ে 12,000-এর মতো। এত কম টাকায় মানে? এর চেয়ে বেশি টাকার প্রয়োজন আমার নাই। আমরা তাহলে কবে থেকে উঠতে পারবো? যখন ইচ্ছা। আচ্ছা, অ্যাডভান্সটা কয় মাসের দিতে হবে? বললাম তো, এর চেয়ে বেশি টাকার দরকার হয় না আমার। মাসের টাকাটা মাসে হিসাব ঠিক মতন দিয়ে দিলেই হবে। তাহলে আমরা কালকে থেকে উঠে যাই? আরে কি বলছো, আজ বাসা দেখে কালকে উঠা যায় নাকি? আপনার মনে হয় খুব তাড়া? আপনারা চাইলে কাল উঠতে পারেন, আমার কোনো সমস্যা নেই। নতুন সংসার শুরু করতে যা যা প্রয়োজন সবই আছে এখানে, আপনারা উঠে আস্তে আস্তে নিজেদের মতন গুছিয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে পুরান ঢাকার বাড়িওয়ালাদের সম্পর্কে যেমন শুনেছিলাম, আপনি একেবারেই তেমন না, ধারণাটাই পাল্টে গেল। সবসময় সব ধারণা কি ঠিক হয়? আজকে আমরা তাহলে উঠি। ঠিক আছে, সাবধানে যাবেন, আর যাওয়ার সময় তালাটা লাগিয়ে দিয়ে যাবেন। জি। আর আরেকটা কথা, আমি যেই ঘরগুলোতে থাকি সেই ঘরগুলোর আশেপাশে যাওয়া যাবে না। বাড়ি ভাড়া নেওয়ার এই একটাই কন্ডিশন। জি ঠিক আছে। আচ্ছা, এমন পাগলের মতো আচরণ কেউ করে রোদসী? পট করে বলে দিলে কালি উঠবে। হ্যাঁ, তাতে সমস্যা কি? বাড়িওয়ালার যেহেতু সমস্যা নেই, আর উঠতে যেতে হবেই, দেরি করে লাভ কি? আহা, এত তাড়াহুড়া করলে হয় না রোদসী। লোকটা কেমন অদ্ভুত দেখলে না? অ্যাডভান্সও নিতে চাচ্ছে না। লোকটার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে, বুঝছো? খোঁজ খবর আবার কি? অনেক ব্যাপার থাকে রোদসী। দেখা গেল লোকটা কোনো ক্রাইমের সাথে জড়িত, বা ওই বাড়িতে কোনো অনৈতিক কাজকর্ম হয়, তখন? ওভার থিঙ্কিং এর জন্য তোমাকে কেউ অ্যাওয়ার্ড দেয় না কেন? যখনই একটা ঝামেলায় পড়বে না, তখন বুঝবে। আহা, যা হবে দেখা যাবে। আমি আছি কেন? এখন অ্যাকাউন্টে কত টাকা আছে বলো তো? কেন? কেন আবার কি? নিউ মার্কেট যেতে হবে না? নতুন বাসা, অনেক শপিং করতে হবে। কেন? তোমার ওই বাড়িওয়ালা তো বললোই সব আছে, আবার শপিং এর দরকার কি?
উল্টাপাল্টা কথা বললো না তো। পুরাতন জিনিসপত্র নিয়ে কেউ সংসার শুরু করে? এতদিন যেভাবে চলছিল চলছিল, এখন একটা রিস্টার্ট মারতে হবে। তাছাড়া 1 তারিখ থেকে তোমার অফিসও শুরু হবে, আমারও কাজ শুরু হয়ে যাবে। তার আগে বাড়িটা একটু সাজিয়ে গোছিয়ে নিতে হবে না? সংসার নিয়ে তোমার এত এক্সাইটমেন্ট ছিল রোদসী? প্রেম করার সময় কখনোই বুঝতে পারিনি। আমার তো মনে হতো মেকআপ কিট ছাড়া আর কোনো কিছু নিয়েই তোমার তেমন কোনো এক্সাইটমেন্ট নেই। বাড়িটা গুছিয়ে নেই, তারপর বুঝবে এই সংসারের স্বপ্ন আমি কতবার আর কতভাবে দেখেছি আর গুছিয়েছি। আচ্ছা শোনো, সব শপিং তো শেষ, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা ছাড়া পড়ছে। কি বলো? সারা দুনিয়া উঠিয়ে এনেছো, আবার কি ছাড়া পড়বে? জানি না, মনটা কেমন যেন করছে। এই তো বাসা নিয়ে এত এক্সাইটেড ছিলে, এরই মধ্যে আবার মন কেমন করছে? নতুন সংসার শুরু করছি, অথচ বাবা মা কারোর সাথে একবারও যোগাযোগ হলো না। কে জানে বাবার শরীরটা এখন কেমন। একবার যাবে নাকি ওখানে? না থাক। আচ্ছা, পিক আপ ঠিক করেছো তো? হ্যাঁ করেছি। তুমি ওসব নিয়ে টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। কি হলো? ওঠো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? বাসাটা পাল্টালে না আজকে? কয়টা বাজে দেখেছো রোদসী? ওর 5টা বাজে। এখন বাসা চেঞ্জ করবে তুমি? সব গুছাতে হবে না? শোনো, এত সকালে পিক আপ আসবে না, ওরা 9টায় আসবে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি একাই সব গুছাচ্ছি। আরে এখন আর একটু ঘুমিয়ে নাও, সারাদিন অনেক খাটাখাটনি হবে। আমার ঘুম পাচ্ছে না এখন। আচ্ছা, তুমি তাহলে আমার জন্য অস্থির একটা ব্রেড আমলেট বানিয়ে ফেলো, আমি আর একটু ঘুমিয়ে নেই। ঠিক আছে। উফ, ফাইনালি সব গোছানো শেষ। আমার যে ব্যাক পেইন হচ্ছে, আর 2 দিনে বিছানার থেকে উঠতে পারবো বলে মনে হয় না। ছাদে যাবে? এখন আবার ছাদে? চলো না। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি যাও ছাদে, আমি চা করে আনছি। ওকে। কি তুমি না চা বানাতে গেলে? ছাদে এলে কখন? কি হলো, কথা বলছো না কেন? এই রোদসী। নোমান, কি হলো? অমন ভূত দেখার মতো করে চমকে উঠলে কেন? না মানে এখানে কে যেন ছিল। কে, বাড়িওয়ালা? না, একজন মহিলা। কি উল্টাপাল্টা বলছো? এই বাড়িতে আমরা 3 জন ছাড়া আর কেউ থাকে না। হয়তো ভুল দেখেছি। নাও চা নাও। নোমান, এই নোমান, ওঠো না। কি? ঘরের দরজাটা না একাই খুলে গেল। বাতাসে খুলে গেছে হয়তো। কি উল্টাপাল্টা কথা বলছো? শোয়ার সময় আমি দরজা লক করে দিয়েছি না? আরে হয়তো ভুলে গেছো, আমি আবার লক করে দিচ্ছি। এখন ঘুমাও, সকালে আমার অফিসে যেতে হবে। নোমান, আশ্চর্য, দরজার লকে কোনো সমস্যা আছে নাকি? আমার কেমন যেন ভয় করছে। আরে ধুর, পুরাতন বাড়ি না, দরজার লকে মনে হয় সমস্যা আছে। আজকে ঘুমিয়ে যাও, কালকে সকালে দেখছি। সেদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখল রোদসী। সেটা স্বপ্ন ছিল নাকি সত্যি সে জানে না। স্বপ্ন আর বাস্তবতার মাঝেও হয়তো একটা সূক্ষ্ম ফাঁক থাকে, আর সেখানে হয়তো থাকে অতি প্রাকৃতিরা।
হঠাৎ দরজাটা আবার খুলে গেল। দরজার বাইরে কেমন যেন একটা ছায়া, ধীরে ধীরে সেই ছায়া এগিয়ে আসছে রোদসীর দিকে। রোদসী স্পষ্ট দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা, বয়স হয়তো 1 বছর হবে, সে হেঁটে আসছে রোদসীর দিকে। অত ছোট বাচ্চা হাঁটছে কি করে বুঝতে পারছে না রোদসী। কুচকুচে কালো সে বাচ্চাটা বিছানার কাছে এসে দাঁড়ালো। রোদসীর পায়ের কাছ থেকে কাঁথাটা উঁচু করে তার ভেতরে ঢুকে গেল। রোদসীর হাত পা ভয়হীন হয়ে এসেছে। জোরে একটা চিৎকার দিল রোদসী। সেই চিৎকারে নোমান জেগে গেল, কিন্তু সেই ঘরে রোদসী আর নোমান ছাড়া আর কিচ্ছু নেই। রোদসীর ভেতরে কেমন যেন একটা ভয় ঢুকে গেল। বাড়িটা কি তাহলে অশুভ? এই নাও তোমার টিফিন। থ্যাঙ্কস। আর শোনো, আমি আসলে খুব সরি, কাল রাতে বারবার তোমাকে ডিস্টার্ব করলাম, ঘুমোতেই পারলাম না। আরে ধুর, তুমি কি পাগল? আজকে অফিসে কাজ করতে তোমার খুব কষ্ট হবে। ভালো কথা মনে করছো। দেখি বাড়িওয়ালার সাথে একবার কথা বলে আসি। কি ব্যাপারে? আরে ওই ঘরের দরজাটার ব্যাপারে, ওটাতে মনে হয় কোনো সমস্যা আছে। সেটা নিয়ে আবার কথা বলার কি আছে? মিস্ত্রি ডেকে নিয়ে আসো। আরে বাড়িওয়ালাকে না জানিয়ে মিস্ত্রি আনলে হবে নাকি? তাকে একবার জানাতে হবে না? আহা, ঠিক আছে, কথা বলে দেখো তাহলে। এই রে, আমার তো অফিসের দেরি হয়ে যাচ্ছে। শুরুতেই যদি এমন দেরি করে যাওয়া শুরু করি তাহলে তো চাকরিটাই থাকবে না। আজ থাক, কাল বাড়িওয়ালার সাথে কথা বলবো। না না, দরজাটা ঠিক করাতেই হবে। অমন দরজা খোলা রেখে ঘুমানো যায় নাকি? ঠিক আছে, তাহলে তুমি একবার বাড়িওয়ালার সাথে কষ্ট করে কথা বলে নিও প্লিজ। আরে আমি কি কথা বলবো? কি আবার বলবে? যা সমস্যা তাই বলবে। আমি এখন বেরোচ্ছি। আরে নোমান, শোনো। আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। এই নোমানটা যে আমাকে কি বিপদে ফেলে না। এখন বাড়িওয়ালাকে আমি কি বলবো? উফ, ভাল লাগে না। চুপ করো, কাঁদবে না, আমার সামনে কাঁদবে না। কি ব্যাপার? ভেতরে তো কান্নাকাটির শব্দ হচ্ছে কেন? মনে হচ্ছে কাউকে মারছে। আপনি এখানে কি করছেন? না মানে আমি আপনাদের না আমি বলে দিয়েছি আমার ঘরের আশেপাশে আসবেন না। না আসলে আপনার সাথে একটু কথা বলা দরকার ছিল। কি কথা? না ওই ওই থামুন, চলেন আমার সাথে। কোথায়? আগে আসুন আপনি। এই সুইচটা দেখতে পাচ্ছেন? জি। এটা হলো কলিং বেলের সুইচ। আমার কাছে কোনো দরকার থাকলে এটাতে চাপ দেবেন। জি। এখন বলুন, কি বলতে এসেছিলেন? না মানে আমাদের ওই ঘরের দরজাটার মনে হয় কিছু একটা সমস্যা আছে, আটকে দিলেও খুলে যাচ্ছে। তাই ভাবছিলাম একটা এই মিস্ত্রি। বাড়িতে কোথাও কোনো মেইনটেনেন্সের সমস্যা নেই। সমস্যা থাকলে আমি নিজেই ঠিক করে দিতাম। তারপরে যদি আপনি একবার দেখতেন এসে তাহলে। ঠিক আছে, আমি একবার গিয়ে দেখে আসবো, আপনি যান। জি জি। কি ব্যাপার? সে বিকেল থেকে কুকুরটা চিৎকার করে যাচ্ছে। আরে বাইরে তো কোনো কুকুর দেখছি না। বাচ্চা কাঁদছে। এই সময় বাচ্চা আসলো কোত্থেকে? আরে ওই মহিলাটা বাগানের দিকে কোথায় যাচ্ছে? এই যে শোনেন, আরে আপনি কোথায় যাচ্ছেন? কে আসবে? কে আপনি?
কার কথা বলছেন? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দেখলাম যে রোদসী আর নোমান দুই প্রেমিক প্রেমিকা, এবং রোদসীর বাড়ির আপত্তি থাকায় তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, সেটা দিয়েই শুরু। তারা যখন বিয়ে করেছেন তখন নতুন সংসার করতে চাইবে, এটা তো স্বাভাবিক। তো এই নিয়েই গল্পটা কিন্তু শুরু হয়েছে। তবে মাঝখানে কথা না বলি, আপনাদেরকে এমনিতেই তো অনেক দীর্ঘ মাস অপেক্ষা রেখেছি। আসুন তাহলে পরের পর্বে চলে যাই, অর্থাৎ দ্বিতীয় পর্ব শুনবো এখন। সঙ্গেই থাকবেন, আপনার সঙ্গে আছে আরজে শারবিন, আর কুয়াশা চলছে এবিসি রেডিও 89.2 FM এ। গল্পের নাম টুলেট। কি ব্যাপার, এত দেরি হলো কেন আজকে? আরে নতুন জয়েন করেছি না, সবাই মিলে মুরগি বানালো। মুরগি? হ্যাঁ, 1,000-2,000 টাকা একেবারে নেই। এদিকে ভুতুরে বাড়িতে আমি একা আছি, সে খবর আছে? তুই জানো আজকে কি হয়েছে আমার সাথে? কি করব বলো, আসলে ওরা ছাড়ছিলই না। নতুন নতুন অফিস, একটু তো ম্যানেজ করতেই হবে বলো। আচ্ছা, এখন তো চলে এসেছি, বলো কি হয়েছে। আজকে আজকে আমি পেছনে বাগানে একজনকে দেখেছি। কাকে? একটা মহিলা, সে আমাকে বলল কি যেন মেরে ফেলবে, আমাকে চলে যেতে বলল। এবং এবং সেই মহিলাটা স্বাভাবিক ছিল না নোমান। আমার এখানে থাকতে ভীষণ ভয় হচ্ছে। ওসব কিচ্ছু না, আমার অফিসটা একটু ঠিকঠাক হোক, আমি বাড়িতে জানাই, তারপর বাড়ি থেকে কাউকে এনে রাখবো তোমার সাথে। একা থাকলে এসব অনেক চিন্তা ভাবনা মাথায় আসে, ঠিক আছে? আচ্ছা, এখন খেতে বসো। তুমি কি রান্না বান্না করে ফেলেছো? হ্যাঁ, রান্না করবো না কেন? না, কি যে মন ভোলা আমি। কতবার ভাবলাম ফোন করে বলবো রান্না করার দরকার নেই, ভুলেই গেলাম। আমি তো খেয়ে এসেছি কলিগদের সাথে, আর এই যে তোমার জন্য খাবারও নিয়ে এসেছি। আমাকে আগে একবার জানাবে না? আশ্চর্য, আমি আমার সব কাজ বাদ রেখে রান্না বান্না করেছি, এখন এতগুলো খাবার নষ্ট হবে না? নষ্ট হবে কেন, বাড়িওয়ালার ফ্রিজ তো আছেই। এমনিও সে রান্না বান্না করে না, কি খায় কে জানে। তার ফ্রিজ নিশ্চয়ই খালি পড়ে থাকে, ফ্রিজে রেখে দাও। মানুষকে না জিজ্ঞেস করে তার একটা জিনিস ইউজ করা কেমন দেখায়? আরে সে তো বলেই দিয়েছে, আর ওই দিকের ঘরগুলো ছাড়া বাকি সবই আমরা ইউজ করতে পারবো। এখন ওসব বাদ দাও, তুমি আগে খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলবো? না। একটা কথা বলবে, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আমাদের এই বাড়িওয়ালাকে নিয়ে আমার অনেক সন্দেহ হয়। সন্দেহ? কিসের সন্দেহ? না, ঠিক কিসের সেটা এখনো বুঝতে পারছি না, কিন্তু তাকে আমার নর্মাল মনে হয় না। দেখো, অনেক ধন সম্পদ অনেক সময় মানুষকে ভয়ঙ্কর নিঃসঙ্গতা এনে দেয়, এনার ক্ষেত্রেও তাই হয়েছে। আর একাকিত্ব মানুষকে একটু অন্যরকম করে তোলে। সেটা তো আমি জানি, কিন্তু ব্যাপারটা অন্য। কি হয়েছে বলো তো? ওই যে দরজার লকের কথা বলতে বলেছিলেন আজকে, হ্যাঁ, আমি সেটাই বলতে গিয়েছিলাম। ওই ঘরের দরজার বাইরে যেতেই আমি ভেতর থেকে আরো একজনের গলা শুনেছি। কিন্তু এই বাড়িতে তো আর কেউ নেই। সেটাই তো, আর স্বাভাবিক কোনো কথা না, মনে হচ্ছিল ভেতরে কেউ কাঁদছে। তারপর? তারপর আর কি, আমি লক করলাম, ভদ্রলোক খুলে এমন ভাবে রিয়াক্ট করলো আমার সাথে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মানে কি, সে তোমার সাথে রিয়াক্ট করবে কেন? ওই যে বলেছিল না যে ওদিকে আমরা যেন না যাই, তাই রিয়াক্ট করেছে। নিচের সিঁড়ির গোড়ায় একটা কলিং বেল আছে, কোনো দরকার হলেই সে কলিং বেল চাপতে বলেছে। সে যখন দরজা খুললো, ভেতরে কাউকে দেখেছিলে? না, ভেতরে তো কেউ ছিল না। তাহলে হয়তো তুমি ভুল শুনেছো। না, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি ভুল শুনিনি।
আচ্ছা বাদ দাও, সে কি করেছে না করেছে তাতে আমাদের কি? না, তারপরেও আরে ওসব বাদ দাও তো, বেশি ঝামেলা হলে বাড়ি ছেড়ে দেবো। এখানে সারা জীবন থাকতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? এখন ঘুমিয়ে পড়ো, সকালে আমার অফিস যেতে হবে। গুড নাইট। ভীষণ শান্তিতে ঘুমাই আমি এখন। পাপ কাউরি ছাড়ে না। তোর এই পাপের শাস্তি তুই খুব তাড়াতাড়ি পাবি। শাস্তি? পাপ? আমি তো কোনো পাপ করি নাই। পাপ করেছ তুমি, তোমাকে আমি পাপের শাস্তি দিয়েছি। না, আমি কিছু করি নাই। আমারে মুক্তি দে, মুক্তি দে আমারে। যে পাপ তুমি করেছ তার কোনো মুক্তি নাই। আমি এইভাবে আর থাকতে পারতেছি না। আমারে মুক্তি দে, আমাদের সবাইকে মুক্তি দে। আমি কাউকে ছাড়বো না, কেউ না। যা, যা এখান থেকে, যা। এত খারাপ স্বপ্ন, গলাটা শুকিয়ে গেছে। এই নোমান, নোমান, কি? একটু চলো না আমার সাথে, পানি শেষ হয়ে গেছে। যাও না একটু প্লিজ। আমার একা যেতে ভয় করে। আরে যাও না, যাও, ভয় নেই। ফোনটা নিয়ে যাও, ভূত আসলে আমাকে ফোন দিও। নোমান, কি উল্টাপাল্টা কথা বলছো? চলো না। এই নোমান, ধ্যাৎ। উফ, লাইটের সুইচটাও খুঁজে পাচ্ছি না, ভালো লাগে না। এই যে আমি, উপরে দেখা, চিৎকার করিস না, মাইরা ফেলবে। তোরেও কিন্তু মাইরা ফেলবে। এখান থেকে যা, যা। রোদসী, ওইটা কে? কি হয়েছে? কোথায় কে? ওই এই যে এখানে ছিল, এখানেই ছিল নোমান। এই সিলিং এর সাথে উল্টো হয়ে। সিলিং এর সাথে? কি উল্টা পাল্টা কথা বলছো? আর এত রাত্রে তুমি এখানে কি করছো? আমি পানি নিতে এসেছিলাম। তোমাকে না কতবার বলেছি রাতে একা একা আসবে না? এত বড় বাড়ি, আমাকে ডাকতে পারলে না? চুপ থাকো, আমি তোকে 100 বার বলেছি। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। আমি বের হলাম। হ্যাঁ, সাবধানে যেও। আসবো? জি জি, আসেন। রান্না বান্না চলছে না? ওই আর কি, আমার প্রায় শেষ। কিছু রান্না করবেন? না, আসলে আমি একটা কথা বলতে এসেছি। হ্যাঁ, বলেন না। সেদিন আপনার সাথে খুব মিসবিহেভ করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। আমার এটা করা একদমই ঠিক হয়নি। না না, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। মনে তো অবশ্যই করেছেন। আমি বাড়িওয়ালা, তাই কিছু বলছেন না আর কি। এটাও এই শহরের একটা ফ্যাক্ট। বাড়িওয়ালারা ভাড়া নিয়ে থাকতে দেয়, আবার মনে করে ভাড়াটিয়াদের দয়াও করছে। আমি কিন্তু মোটেই এমন বাড়িওয়ালা না। এরকম একটা সত্য কথা বলার মতো মানুষের বড়ই অভাব। ঠিক আছে, আমি যাই তাহলে। কিছু মনে না করলে আজকে আমাদের এখানে লাঞ্চ করতে পারেন। আসলে কাল রাতে ও বাইরে থেকে খাবার এনেছিল,
মা আমাকে জানায়নি। আমি বিরিয়ানি করেছিলাম, সেগুলো থেকে গেছে। ও থেকে গেছে বলে আমাকে খেতে বলছেন নাকি? না না, ছি, এমন কিছু নয়। আসলে আপনি একা থাকেন, কখনো রান্নাও করতে দেখি না, তাই ভাবলাম। আই ওয়াজ জাস্ট কিডিং। কোক তাহলে আমার পক্ষ থেকে, আমি গিয়ে একটু কিনে নিয়ে আসি নাকি? ঠিক আছে, আসছি। যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না। আপনাদের সাথে আসলে খুব একটা কথাই হয়নি, একা থাকতে থাকতে সামাজিকতা ভুলে গেছি। আপনার ফ্যামিলিতে আর কেউ নেই? আছে, তবে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। কেন? অভিমান। এত অভিমান কিসের? তাদের মনে হয়েছিল তাদের চেয়ে আসমাকে আমি বেশি ভালোবেসেছি। আসমা? এনাফ ফর টুডে। Oh, I'm really sorry. না না, ইটস অলরাইট। আমি উঠি। থ্যাঙ্কস ফর দ্য লাঞ্চ। একটা কথা বলবো? না দুইটা বলো। আচ্ছা, আমাদের বাড়িওয়ালা আছে না, রেদওয়ান সাহেব, আবার কিছু করছে? না কিছু করে নাই। আসলে আমি একটা ব্যাপার রিয়েলাইজ করলাম। কি বলো তো? আসলে আমরা তাকে যতটা রাফ ভাবি, সে ততটাও রাফ না। বেচারা একা একা থাকতে থাকতে এমন হয়ে গেছে। খুব প্রশংসা করা হচ্ছে বাড়িওয়ালার। চাকরিজীবী স্বামী, ফাঁকা বাড়ি, ইয়াং বাড়িওয়ালা। কি চলে? আহা নোমান, কি যে বলো না। জাস্ট কিডিং। আমি তো আগেই বলেছিলাম ভদ্রলোক কোনো ভেজালের মধ্যে নাই। ভদ্রলোক ভেজালের মধ্যে না থাকলেও এই বাড়িটাতে একটা ভেজাল তো আছেই। কোনো ভেজাল নাই, পুরাতন বাড়ি, তাই এমন মনে হচ্ছে তোমার। হয়তো বাসায় অনেকদিন ফোন দেওয়া হয় না, ভেবেছি বাসায় একবার ফোন করে কথা বলবো। বলো, আমি ঘুমোতে গেলাম। নোমান, আমার বাসার কথা শুনলে তুমি এমন করো কেন? ওরা কি তোমাকে কখনো অপমান করছে? অপমান করবে কেন? কিন্তু একদিন তোমার এই ফ্যামিলির জন্যই তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তোমার তাই মনে হয়? না, মনে হয় না, ভয় হয়। আমি কখনোই কোথাও যাব না নোমান। চলো ঘুমাতে চলো। সেদিন রাতে ঘটে গেল আরেক ঘটনা। রাত বাড়লেই ওই বাড়িটা কেমন জানি থম মেরে থাকে। বাড়িওয়ালাকে শুরুতে একটু সন্দেহ হয়েছিল রোদসীর, তবে এই কয়েকদিনে সে সন্দেহ একেবারে দূর হয়ে গিয়েছে। একটা সমবেদনা জন্মেছে রোদসীর রেদওয়ানের জন্য। কিন্তু এই বাড়িতে যে অশুভ কিছুর আভাস রোদসী সবসময় পায়, সেটা তো কিছুতেই এড়িয়ে যেতে পারছে না সে। রেদওয়ানকে দু একবার জিজ্ঞেস করার চেষ্টাও করেছে, কিন্তু লাভ হয়নি তাতে। সেদিন রাতে ঘুমোতে যাবার পর মাঝরাতে রোদসীর ঘুম ভেঙে যায়। এই বাড়িতে আসার পরে এটা প্রায়ই হয়। হঠাৎ তার চোখ পড়ে রেদওয়ানের ঘরের দিকে। ঘরের দরজাটা খোলা। সাধারণত ঘরের দরজা খোলা থাকে না। ঘরের বাইরের দেয়ালে দুটো ছায়া দেখতে পেল সে। একটা ছায়া রেদওয়ানের, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আরেকটা ছায়া কার? অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝতে পারলো ওটা কোনো ছায়া না, একটা কালো মানুষের আকৃতি। এত কালো যে তাকে ছায়ার মতোই দেখাচ্ছে। সে আকৃতির সাথে রেদওয়ান কথা বলছে। হঠাৎ কি থেকে কি হলো, সে আকৃতি অকস্মাৎ রোদসীর দিকে তাকালো। চোখগুলো একেবারে আগুনের মতো জ্বলছে। রোদসী আর নিজেকে সামলাতে পারল না, অজ্ঞান হয়ে গেল। রোদসী, এই রোদসী, এখন কেমন লাগছে? নোমান, নোমানটা কি ছিল? কোথায় কি ছিল? আমি দেখেছি, আমার দিকে তাকালো। শোনো, তোমার রেস্ট নেওয়া দরকার। আমাকে অফিসে যেতে হচ্ছে, আমি গিয়ে ছুটির কথা বলবো। তুমি একটু কষ্ট করে থাকো। না, আজকে যেও না প্লিজ। না গেলে ছুটি দিবে না বাবা। আমি গিয়ে ছুটিটা নিয়ে চলে আসবো, ঠিক আছে?
ঠিক আছে। আসবো? আপনি? হ্যাঁ, কিছু কথা ছিল। নোমান বাসায় নেই, ও আসলে ওকে বলবেন। না, আমার কথা আপনার সাথেই। আমার সাথে? আমার সাথে কিসের কথা? আগে ভেতরে আসার পারমিশনটা পাই, তারপর বলছি। হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। কাল রাতে খুব ভয় পেয়ে গিয়েছিলেন আপনি, তাই না? না মানে ইটস নট হ্যালুসিনেশন। আপনি যা দেখেছেন একদম ঠিক দেখেছেন। মানে আপনি যাকে দেখেছেন, যাকে প্রায় দেখেন, সে আমাদের সাথে এই বাড়িতেই থাকে। কে? আমার স্ত্রী। আপনার স্ত্রী? আমি আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে চান? শুনতে চান? বলেন। 9 বছর আগে ওর সাথে আমার দেখা হয়। সেদিন না খুব বৃষ্টি হচ্ছিল। আপনার চা। বসো এখানে। কি করতেছেন? আপনার আম্মা এসে পড়বো। আসুক। আমি কি ভয় পাই নাকি? পান না? না। তাহলে সব করে দেন। তুমি কি তাই চাও? দেখেন, আমি গ্রাম থেকে আসছি, আপনার আব্বা আম্মা আমারে পালছে, আর আপনারা এত বড় লোক, এইটা কোনোদিন আপনার পরিবার মাইনে নিব না। আমি আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব? আপনার মা স্ট্রোক করে মরে যাইব। শোনো, আমার মা আমাকে কতটা ভালোবাসে তুমি জানোই না। মাকে বলে আমি সব বুঝে নেব। মা মানলো না। তারপর আমি আসমাকে নিয়ে এখানে চলে আসলাম। বিয়ে করলেন? অফকোর্স, আমরা বিয়ে করলাম, কিন্তু আমার পরিবার ওকে কিছুতেই মেনে নিল না। তারপর থেকে এতগুলো বছর পরিবারের কারোর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আর আসমা? ওকে ওকে আমি কতটা ভালোবাসতাম সেটা তো বুঝতেই পারছেন। সংসারটা আমি খুব যত্ন করে সাজিয়েছিলাম। বাজারে যাওয়া লাগবো? লাগবো না, বলো লাগবে। ওসব চটম পটম কথা আমি কইতে পারবো না। আমার এমনি দেখেই তো বিয়ে করছেন, তখন তো বলেন নাই এমনি কথা কওয়া যাইব না। বললে কি করতে? বিয়ে করতাম না। আমাকে বিয়ে না করলে টাকলা দেখে একটা বুইরা দেখে তোমার বিয়ে দিয়ে দিত সবাই। ভালোই হইতো। আচ্ছা দাও, কি বাজার লাগবে একটা লিস্ট দাও, আমি নিয়ে আসি। এই যে লিস্ট, তাড়াতাড়ি আসেন। আচ্ছা শুনেন না, বলো। ভাবতেছিলাম একবার বাড়ি থেকে ঘুরে আসি। যাও। আপনি যাবেন না? না, আমার তো অনেক কাজ এখানে, আমি যেতে পারবো না। আচ্ছা, আমার মামা তো ভাই আছে না একটা, ঢাকায় থাকে, পরে তাইলে একবার আসতে বলি, ওর সাথে গিয়ে ঘুরে আসি। মানে আরেকজনের সাথে যাওয়ার মানেটা কি? তোমাকে আমি 100 বার না বলেছি বাইরে কারোর সাথে কোনো রকম মেলামেশা চলবে না? কি বলেন আপনি? ও তো আমার ভাই লাগে। যাই লাগুক, আমি না বলছি মানে না। আপনি এরকম ছোটখাটো বিষয় নিয়ে এত রাগারাগি করেন কেন? এটা ছোটখাটো বিষয় না আসমা। তুমি অন্য কারো সাথে এসব করে বেড়াও, সেটা আমি চাই না। এসব মানে কি? কি করছি আমি? যাই করস না করস, যেসব নিয়ে আমি আমি এখন কিছুই বলতে চাই না, শুনতে চাই না। বাড়িতে যেতে চাইলে আমি যাবো সাথে। ঠিক আছে। আমার শরীরটা না ভাল লাগতেছে না। কেন, কি হয়েছে? দেখি, জ্বর নাকি? না না, জ্বর না। তাহলে কি হলো? 2 দিন ধরে কিচ্ছু খাইতে পারতেছি না, খালি বমি হইতেছে, আর মাথাটা তো তুলতেও পারতেছি না। আচ্ছা, তুমি বিকেলে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আচ্ছা। শোনো, ডাক্তার যা বলছে একদম তাই তাই করতে হবে, ঠিক আছে? আমি যে আজকে কি খুশি হয়েছি।
আপনার আম্মার কাছে একবার ফোন করে জানান। তারা এতদিনে আমার কোনো খোঁজ খবর নেয়নি। তাদেরকে জানালে বা না জানালে কিছুই যায় আসে না। না তাও আমারও তো মা নাই, এই সময় বড় কাউরে লাগে। আমি তো আছি, তাই না? আমি থাকলেই হবে। তোরও, আপনি কি সব বুঝেন? না বুঝলে বুঝে নেব। এখন তুমি কি খাবে এটা বলো আমাকে। খাওয়া দাওয়া দেরি আছে, বাসায় যাব, রান্না করব। রান্না বান্না মানে? আজকে কোনো রান্না হবে না। রান্না না হলে খাইবেন কি? বাইরে, আমরা আজকে বাইরে খাবো। আমি কিন্তু ওই লুডুস ফুডুস খাবো না। আচ্ছা ঠিক আছে রে বাবা, আজকে বিরিয়ানি খাওয়াবো তোমাকে, ঠিক আছে?